ঠিক খাস কলকাতার বাঘা যতীনের ঘটনার পুনরাবৃত্তি যেন হলো নদিয়ার রানাঘাটে। একটি নির্মীয়মান বহুতল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে যায় এবং এই নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার ফলে প্রায় 6 জন আহত হয়েছেন বলে খবর, গুরুতর জখম হয়েছেন। ইতিমধ্যেই একজনের পা কেটে বাদ দেওয়া হয়েছে। রানাঘাটের অনুলিয়া এলাকায় সবজি বাজারে নির্মীয়মান বাড়ির একটি অংশ কাজ চলাকালীনই ভেঙে পড়ে যায়। বহুতলের ভাঙা অংশে চাপা পড়ে বেশ কয়েকজন। পরে স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বহুতল ভেঙে পড়া নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। উপরতে পড়ে গেছে, উপর থেকে পড়ে গেছে, একদম উপর থেকে পড়ে গেছে। হ্যাঁ, ঢালাই হচ্ছিল আজকে। কি ঢালাই হচ্ছিল এটা? লিঙ্কন ঢালাই। আমি উপরে ছিলাম, আমি নিচেই একদম নিচে ঢুকে গিয়েছিলাম, আস্তে আস্তে বেরোলাম, পাটা উপরতে পড়ে গেছে, উপর থেকে পড়ে গেছে, একদম উপর থেকে পড়ে গেছে। হ্যাঁ, ঢালাই হচ্ছিল আজকে। কি ঢালাই হচ্ছিল এটা? লিঙ্কন ঢালাই। আমি উপরে ছিলাম, আমি নিচেই একদম নিচে ঢুকে গিয়েছিলাম, আস্তে আস্তে বেরোলাম, পাটা ইয়ে হচ্ছে। একটা মর্মান্তিক দুর্ঘটনা। পুরো একটা বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের সামনের পোর্শন ভেঙে 5 জন মানুষ চাপা পড়েছে, তার মধ্যে একজনের পা পুরোটাই বাদ গেছে। আমরা মনে করছি এর ভেতরে কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে। আমি জানি না পঞ্চায়েত কীভাবে কোনো বিল্ডিং পাস করা, কী পারমিশন দেয়, কী প্রসেসে এগোয়। তার জন্য আমি মনে করি একটা পূর্ণাঙ্গ তদন্ত দরকার। রানাঘাটের প্রশাসনও আছে, পৌরসভা সহযোগিতায় নেমেছে, পুলিশ প্রশাসন আছে, এলাকার লোকেরাও আছে, সহযোগিতা করছে। তো এই ঘটনাটা যদি আরও সকালে হতো তাহলে আরও সাংঘাতিকভাবে অনেক মানুষ মারা যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হতো। সমস্ত যারা আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা এবং সঙ্গে আছি, এবং এই মর্মান্তিক হৃদয় বিদারী ঘটনার জন্য আমি নিশ্চিতভাবে তাদের পাশে থাকব এবং প্রশাসন তাদের সমস্ত রকম সাহায্য করছেন, এবং হসপিটাল কর্তৃপক্ষের সঙ্গে আমি কথা বলবো যাতে তাদের দ্রুত চিকিৎসা এবং সঠিক চিকিৎসার বন্দোবস্ত হয়। আমি নিশ্চিত যে এই ধরনের ঘটনা রানাঘাট দক্ষিণে আগামী দিনে যাতে না ঘটে তার জন্য প্রশাসনকে এবং ডিপার্টমেন্টকে আমি নক করব। দেখুন, এটা তো সমস্ত ডেটা আমার কাছে নেই, এটা তো আগেই হয়েছে, আমি এমএলএ হওয়ার আগেই সমস্ত তার পারমিশন বা সমস্ত কিছু হয়েছে। সেক্ষেত্রে বিডিও অফিস এবং পঞ্চায়েত সমিতি সেগুলো দেখবেন। চলুন আরো একটা গুরুত্বপূর্ণ খবরের আপডেটের দিকে আমরা নজর দিই। পাঞ্জিপাড়ায় সাজ্জাদ পুলিশের সঙ্গে গোলাগুলি এবং তারপর মৃত্যু, মনে আছে নিশ্চয়ই। তারই সহযোগীকে গ্রেফতার করলো পুলিশ। ধৃত শেখ হজরত। এই শেখ হজরতই সাজ্জাদকে আগ্নেয়াস্ত্র দিয়ে এসেছিল যাতে সে গুলি চালিয়ে, আসামি অবস্থায় যখন ছিল, গুলি চালিয়ে সেখান থেকে পালিয়ে যেতে পারে। আবার এই শেখ হজরতের এক সহযোগী আব্দুল হোসেন, তিনি আবার বাংলাদেশের বাসিন্দা। দেখুন একে একে। পাঞ্জিপাড়া কাণ্ডে আরও একজনকে গ্রেপ্তার করলো ইসলামপুর জেলা পুলিশ। উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়া গুলিকাণ্ডের নয়া মোড়। আদালতে সাজ্জাদকে আগ্নেয়াস্ত্র দেওয়ার অভিযোগে শনিবার গ্রেপ্তার করা হয় এক অভিযুক্তকে। ধৃতের নাম শেখ হজরত। পাঞ্জিপাড়ার এই কাণ্ডে আরও একজন গোয়ালপুরের বাসিন্দাকে গ্রেপ্তার করলো ইসলামপুর জেলা পুলিশ এবং তাকে ইসলামপুর আদালতে তোলা হয় এবং সেখান থেকে 10 দিনের পুলিশ রিমান্ডে নেয় পুলিশ। আদালতে কিভাবে সাজ্জাকের হাতে অস্ত্র পৌঁছে দেয় হজরত? পুলিশের দাবি আদালতে নথি জমা দিতে যায় শেখ হজরত। নথির সঙ্গেই সাজ্জাকের হাতে আগ্নেয়াস্ত্র তুলে দেয় হজরত। বাংলাদেশের বাসিন্দা আব্দুল হোসেনের সঙ্গী এই শেখ হজরত। তাকে যখন ইন্ট্রোগেশন করা হয়, সেই ইন্ট্রোগেশনে অ্যাডমিট করে যে হি ওয়াজ প্রকিউরিং ফায়ারআর্মসটা প্রকিউর করেছে এবং সাপ্লাই ফায়ারআর্মস করেছে সাজ্জাককে। শনিবারই সীমান্ত টপকে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করে সাজ্জাক। পুলিশ বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে সাজ্জাক। পাল্টা পুলিশের গুলিতে মৃত্যু হয় খুনের আসামির। যে পুলিশ কাস্টাডিতে থাকা অবস্থায় কি করে তার কাছে বন্দুক পৌঁছলো এবং সেই বন্দুক দিয়ে পুলিশের উপর গুলি চালানো হলো, দুজন পুলিশের এই অবস্থা হলো, তার জন্য দায়ীটা কে? ইতিমধ্যে শেখ হজরতকে হেফাজতে নিয়েছে পুলিশ। হজরতকে জেরা করে ঘটনায় আর কে জড়িত জানতে চাইছে পুলিশ। কোথা থেকে আগ্নেয়াস্ত্র পেল হজরত? কিভাবে পুলিশের নজর এড়িয়ে আগ্নেয়াস্ত্র সাজ্জাককে দিল হজরত? অনেক প্রশ্নের এখনো উত্তর নেই পুলিশের কাছে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।